অতএব ধৈর্য ধরলুম, কিন্তু সকাল সকাল ঘুমিয়ে না পড়লে ভোর 5টায় ওঠা কঠিন হবে। মনে মনে হাসলুম। ওকে নিয়ে সোনালিরা যা মজা করতে যাচ্ছে উনি তো টেরও পাচ্ছেন না। মার্ডার গেমটা যে নিছক ফান তা টের পাওয়ার মুহূর্ত অবধি উনি ওই 3-0 তত্ত্বের সঙ্গে দীপ্তির এই অদ্ভুত হত্যাকাণ্ড জড়িয়ে কিনা নাজেহাল হবেন। মাথায় একটা মতলব গজালো। দীপ্তি কর্নেল যাওয়া মতো যেন ধরা না দেয়। অত্যন্ত আধ ঘন্টা ওকে নাজেহাল করা যাবে, তারপর ফাঁস করা হবে যে ব্যাপারটা ফার্স। ভোরে এই প্রস্তাবটা ওদের দেব। চোখ খুলতে দেখি আমার বৃদ্ধ বন্ধুটি কখন নিঃশব্দে আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাকে দেখছেন। বললেন, তুমি চোখ বুজে হাসতে অভ্যস্ত? তা তো জানতাম না ডার্লিং। নিশ্চয়ই তেমন কিছু ব্যাপার ঘটেছে। আর শোনো, তোমার এই হাসিটুকুর মধ্যে দুষ্টু ছেলের আদর লক্ষ্য করছিলাম। নিশ্চয়ই কোনো মতলব ভাবছিলে। গম্ভীর হয়ে বললুম, ভাবছিলুম আপনি তো গোয়েন্দা, নাকি মনের চিন্তার আভাস মুখেও বুঝতে পারেন। আপনি বলুন, কী মতলব ভাবছিলেন? কর্নেল আমার পাশেই খাটে পা ঝুলিয়ে বসলেন। তারপর বললেন, জয়ন্ত, আমি অন্তর্যামী নই, তবে এটুকু টের পাচ্ছি যে তোমরা কজন যুবক যুবতী মিলে একটা কিছু ষড়যন্ত্রে লিপ্ত। যাকে এবার শোনো, 3-0 ব্যাপারটা। পশ্চিম এশিয়ার অর্থনীতি বইটার 30 পাতায় লরেন্স কাহিনী আছে। খুব মন দিয়ে পড়ছিলাম, আর মনে হচ্ছিল সত্যই বড্ড বিচিত্র মানুষ ওই লরেন্স। কী বিপুল ইচ্ছাশক্তি, কী সাহস আর ধৈর্য! পরিবেশের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতাও কি অসাধারণ ওর! ওর যেন ভাবাবেগের ঘোর লেগে গেল। চোখ বুজে যেভাবে মাথা নাড়া দিলেন বার কতক, মনে হলো রোমান্স সামলাচ্ছেন। অবাক হয়ে বললেন, ব্যাপারটা কি? হঠাৎ লরেন্সকে নিয়ে এত উচ্ছ্বাস কেন? কর্নেল চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি জানো না জয়ন্ত, একটা প্রচণ্ড প্রাণশক্তি না থাকলে তুরস্ক সরকারের অস্ত্রশস্ত্র আর রসদবাহী মালগাড়ির ওপর মাত্র জনাকতক বেদুইন গ্যাংস্টার নিয়ে হামলা করা যায় না। বোঝো ব্যাপারটা না। মালগাড়িতে সশস্ত্র সেনারাও ছিল। তাদের আধুনিক অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে লরেন্স নিতান্ত সাধারণ অস্ত্র নিয়ে লড়লেন এবং বাধা দিয়ে বললাম, শুনেছি, মানে ছবিতে দেখেছি, আগে থেকে ডিনামাইট পোতা হয়েছিল লাইনের তলায়। যাই বলুন, এটা নিছক সাবোতাজ। এমন অন্তর্ঘাতমূলক কাজ যে কোনো বাচ্চাই করতে পারে। লরেন্সের মহিমাটা টের পাচ্ছি না। কর্নেল তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, পাচ্ছ না বুঝি? না। কর্নেল হঠাৎ হাসলেন একটু, তারপর মাথা নেড়ে বললেন, হ্যাঁ তা ঠিক, সাবোটাজ করতে খুব একটা বিরক্ত লাগে না। রাইট রাইট, সাবোটাজ। কর্নেল বারবার সাবোটাজ শব্দটা আওড়াতে আওড়াতে ফের টেবিলে গিয়ে বসলেন, বইটা খুললেন। তখন বিরক্ত হয়ে বলুন, আবার পড়তে বসলেন নাকি? কর্নেল বইটা খুলে কি দেখে নিয়ে বন্ধ করলেন এবং টেবিল বাতির সুইচ অফ করে বললেন, জয়ন্ত, আশা করি এবার তোমার সুনিদ্রা হবে। ওর ছোট টর্চটা জ্বলতে জ্বলতে কোণের অন্য বিছানার দিকে এগোলো। একটা চাপা শব্দ হলো অন্ধকারে। বুঝলেন উনি শুয়ে পড়েছেন। এবং কয়েক মিনিট পরেই ওর নাক ডাকা শুরু হলো। কি অদ্ভুত মানুষ! অচেনা জায়গায় আমার ঘুম হয় না, তাতেই আবার ভোরে ওঠার তাগিদ ছিল। রাতটা প্রায় জেগেই কাটালাম। পাশের ড্রয়িং রুমের দেয়াল ঘড়ির ঘণ্টা প্রত্যেকবারই শুনছি। যখন 3বার বাজলো তখন টের পেলুম ঘুমের টান আসছে। অমনি সিগারেট ধরালুম। কর্নেলের নাক ডাকা মাঝে মাঝে বন্ধ হচ্ছে। অস্পষ্ট কী যেন বলছে, হয়তো ঘুমের ঘোরে আবার নাক ডাকছে। সিগারেট খাওয়ায় কাজ হলো, ঘুম আর এলো না। 4টেয় আমি উঠে বাথরুমে ঘুরে এলুম, তারপর ঘুমের ভান করে পড়ে রইলুম। 5টায় কর্নেল উঠলেন, বাথরুমে গেলেন, তারপর যথারীতি টুপি ও ছড়ি নিয়ে বেরোলেন। দরজাটা আস্তে বাইরে থেকে ভেজিয়ে দিলেন। ওকে খুব ঠকাচ্ছি ভেবে আমার মনটা খুশি। 5টায় বাইরে, মানে দক্ষিণে সেই বারান্দায় পায়ের শব্দ পেলুম। কোথায় গাড়ির আওয়াজ হলো। বেরিয়ে দেখি সোনালি, রত্না, দিব্য তৈরি হয়ে আমার অপেক্ষা করছে। বারান্দায় কফি খেতে খেতে চোপড়া এলো। কথা মতো সে দীপ্তির বাসা থেকে দীপ্তিকে সঙ্গে এনেছে। কফি খাওয়া শেষ হলে সোনালি বলল, জয়ন্তবাবু, কুইক, চলুন আমরা সাইট সিলেকশনটা করে ফেলি। সোনালি একটা ব্যাগে থিয়েটারের ছোড়া আর পেন্টের সরঞ্জাম নিলেন। আমরা তক্ষুনি গেট পেরিয়ে ছোট একটা রাস্তায় গেলুম। তার ওধারে ঘন গাছপালা ঝোপঝাড় ঢালু হয়ে নিচে উপত্যকায় নেমে গেছে।
রাস্তা থেকে আন্দাজ 15 ফুট দূরে ঝোপের মধ্যে একটা বড় পাথর পাওয়া গেল। গাছপালা, ঘাস এবং পাথরটা শিশিরে চপচবে হয়ে আছে। আমি ভেবেই পেলুম না কীভাবে দীপ্তি মরা হয়ে এখানে আসে শোবে। দীপ্তির দিকে তাকালুম। এখন দেখি সে যেন মরিয়া, তার চোখে মুখে দৃঢ় সংকল্প প্রকাশ পাচ্ছে। সে বসে পড়ল এবং সোনালি তার পিঠে ছুরিটা সেট করতে থাকলো। দিব্য বলল, জয়ন্তবাবু, আপনি সোজা এই রাস্তা দিয়ে এগোলে ঘুরতে ঘুরতে নদীর ধারে পড়বেন। সেখান থেকে পলি এনে ছড়িয়ে বাংলোয় যাবেন নিজের ঘরে। রান্ধি, তুমি বরং পূর্বে এগিয়ে ওই বড় রাস্তায় যাও। আমি যাচ্ছি পশ্চিমে বড় রাস্তায় ঘুরতে। সোনালি আর রত্না যাবে বারান্দায়। সবাই বাংলোয় ফিরে 8 ঘন্টা অপেক্ষা করব। তারপর এখানে আসবে একেবারে কর্নেলকে নিয়ে। দীপ্তি ওই অবস্থায় বসে ফুটফুটে গলায় বলল, এতক্ষণ পড়ে থাকতে হবে এই ঠান্ডায়? সোনালি ধমক দিয়ে বলল, প্রপোজালটা কিন্তু তোমারই, ভুলে যেও না। দীপ্তি করুণ মুখে ফের বলল, যদি কর্নেলের ফিরতে অনেক দেরি হয়ে যায়? আমি বললাম, হবে না, ঠিক 6টায় আজকাল উনি যোগাসন করেন। সোনালি কাজ করতে করতে বলল, কুইক, দেরি হয়ে যাচ্ছে, 5:35 হয়ে গেল। দিব্য ও চোপড়া পরস্পর উল্টো দিকে চলে গেল। আমি পা বাড়িয়ে একবার ঘুরে দেখে নিলাম। দীপ্তির পিঠে ছোড়াটা অদ্ভুত কৌশলে বসানো হয়েছে এবং সোনালি অশেষ যত্নে টকটকে লাল রং মেশাচ্ছে। অবিকল টাটকা রক্ত যেন। আমার গা শিউরে উঠল। কি ভয়ঙ্কর দৃশ্য না দেখাচ্ছে। ছোট্ট রাস্তাটা একটু পূবে গিয়ে রাস্তার গা ঘেঁষে দক্ষিণে ঘুরেছে এবং নিচের দিকে নেমেছে। বিস্তৃত সবুজ উপত্যকা ও ভরা নদী চোখে পড়ল বাঘ থেকে। ভোরের ধূসর আলো কুয়াশায় নীল রং সরাচ্ছে। একটু শীত লাগছিল, কিন্তু চারপাশে পাখির ডাক, এই সবুজ সুন্দর বনভূমি নেশা ধরিয়ে দিচ্ছিল। হাঁটছিলাম বেশ জোরে, কারণ খুব শিগগির ঘুরে আসতে হবে। জুতোর তলায় পলি নিয়ে সেই পলি ছড়িয়ে আসতে হবে অকুস্থলে। তারপর যেন কিছু জানি নে, এইভাবে নিজের ঘরে বসে কর্নেলের অপেক্ষা করতে হবে। প্ল্যানটা নির্ভর করছে প্রত্যেকের সময়জ্ঞান এবং দক্ষ অভিনয়ের উপর। 10 মিনিটের মধ্যেই নদীর ধারে পৌঁছলাম। পাহাড়ি নদী, স্রোত বইছে প্রচণ্ড। পাড়ে যেখানে পলি জমেছে সেখানে বার কতক হাঁটলুম। যখন জুতোর রাবারের সোলে যথেষ্ট পলি জমল, তখন ফেরা শুরু হলো। ওঠার সময় হঠাৎ বাঁদিকে দূরে একটা টিলা থেকে কর্নেলকে নেমে আসতে দেখে থমকে দাঁড়ালুম। কর্নেল নিচে অদৃশ্য হলেই হুঁশ হলো যে সময় চলে যাচ্ছে। বেশ জোরে হাঁটা শুরু করলাম। অকুস্থলে পৌঁছে একটু অস্বস্তি হলো, কিন্তু এই সবই তো নিছক ফান ভেবে আস্তে আস্তে জুতোর তলা থেকে খানিকটা পলি ছড়িয়ে দিলাম। তারপর ঝোপে ফাঁকে উঁকি মেরে পাথরটার কাছে দীপ্তিকে দেখতে পেলুম। দৃশ্যটা মারাত্মক, তাই ফের অস্বস্তি জাগলো। দীপ্তি কাত হয়ে পাথরে হেলান দেওয়ার মতো মাটিতে বসেছে। মাটিতে ঘাস নেই। ও শাড়িটা পাথরে ও মাটিতে এমন কায়দায় রাখা যে ওকে শিশিরের ঠান্ডাটা পেতে হচ্ছে না। পিঠে বাঁদিকে ছোড়ার বাত এবং অবিকল রক্ত চপচপ করছে। একটু চোখ বুঝে মুখ নামিয়ে পাথরের মাথাটা ঠেকিয়ে রেখেছে। ফিসফিস করে ডেকেছি। হঠাৎ শিশির শব্দ হলো। দূরে দেখি রাস্তা থেকে সোনালি হাত নাড়ছে। কিছু পলিমাটি দীপ্তির কাছে ছড়িয়ে তক্ষুনি ওর কাছে গেলুম। সোনালি বলে উঠল, ওই কর্নেল ফিরছেন, ওই দেখুন। পশ্চিমে বাংলোর গেট, ফুল গাছের আড়ালে ওর টুপি চোখে পড়ল। আমরা দুজনে গেট দিয়ে প্রায় দৌড়ে বারান্দায় উঠলাম। দিব্য ও চোপড়াকে বসে থাকতে দেখলাম। রত্না মুখে দুষ্টু দুষ্টু ভাব ফুটিয়ে বসে আছে। সোনালি বলল, জয়ন্তবাবু, আপনি আর ঘরে যাবেন না, এখানেই থাকুন। প্রথমে আমি কিন্তু হইচই জুড়ে দেবো। রেডি? 5 গোনার পর গেম শুরু হবে। রেডি? 1 2 3 4। 5 বলার সঙ্গে সঙ্গে দিব্যেন্দু উঠল এবং বিকট ভঙ্গি করে চেঁচিয়ে উঠল, খুন খুন। একই মুহূর্তে আমার চোখ গেল সোনালির দিকে। সোনালি যেন হতভম্ব হয়ে পড়েছে, কারণ এখানে তার ভূমিকাই প্রথম এবং মূল ছিল। অবাক আমিও। দিব্যেন্দুর মতো ভব্য ছেলে এই সুন্দর শারদীয় ভোরবেলাটাই যেন খুন করে ফেলল। তারপর সোনালি এক ঝিলিক হেসেছে এবং ভুরু কুঁচকে দিব্যেন্দুকে যেন ধমকি দিয়েছে। দৌড়ে গেছে কর্নেলের উদ্দেশ্যে। দিব্যেন্দু সমানে চেঁচাচ্ছে, খুন খুন, এবং চোপড়াও গলা মেলালো। রত্না হাসে চাপছে দেখলুম। দিব্যেন্দু আমার দিকে হাত নেড়ে তার সঙ্গে গলা মেশাতে ইশারা দিল। আমি ঘাবড়ে গেছি।
মাত্র কয়েকটি সেকেন্ডেই এসব ঘটল।